স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। শীত এখন রাজনীতির উত্তাপের ঋতু। বিএনপিহীন দশম সংসদ নির্বাচনের সূচনা। এই দফায় সরকার এসে এখন পর্যন্ত কোনো ছাড় দিতে রাজি নয় আওয়ামী লীগও। এসব নিয়ে আজকের আলোচনা জানুয়ারি রাজনীতি। কথা বলতে স্টুডিওতে আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং সাপ্তাহিকের সম্পাদক জনাব গোলাম মুর্তজা। স্বাগত আপনাদের। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, আমি আপনাকে গুচ্ছ প্রশ্ন করতে চাই, একগুচ্ছ প্রশ্ন। আপনি যদি আমাকে একটু সাহায্য করেন আমার সুবিধা হয়। আপনি কি বলতে পারেন যে 5 জানুয়ারি যদি বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে, আপনার কি এই আশঙ্কা রয়েছে সেখানে অনেক লোক হবে, অনেক মানুষ হবে, অনেক জনগণ অংশ নেবে? আমি যদি সরাসরি আপনার বক্তব্যের প্রশ্নের উত্তর দিতে যাই, বিএনপির যদি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে কত লোক হবে, এটা আওয়ামী লীগের রাজনীতির নেতৃবৃন্দর মাথা ব্যথার কারণ বলে আমি কখনোই মনে করি না। আমি মাথা ব্যথার কথা জিজ্ঞেস করছি না, আমি জানতে চাইছি যে আপনি এটাকে বরং আমরা মনে করি যদি এরকম কোনো আনুষ্ঠানিকতা পালনের যদি হিত উদ্দেশ্যে কোনো সমাবেশে জনমানুষের সমাবেশ স্বতঃস্ফূর্তভাবে বেশি হয়, এটাকে সরকারের পক্ষ থেকে এবং আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সাধুবাদে জানাবে বলে আমি বিশ্বাস করি। আপনার কাছে মনে হয় অনেক লোক হবে সোহরাওয়ার্দী উদ্যানে? আমি এটা আসলে আমি মনে করি এরকম কি পরিস্থিতি, কি কারণে, কেন মানুষ যাবে। এখন 5 জানুয়ারিকে আপনি কি হিসাবে সংজ্ঞায়িত করছেন? 5 জানুয়ারি এদেশের মানুষের বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ ডেকেছে। আমার প্রশ্ন হচ্ছে অনেক লোক হবে কিনা আপনি মনে করেন কিনা, যদি অনুমতি দেয়? আমি তো একটা কোনো উপলক্ষে মানুষ সমবেত হবে, এখন সেই বিষয়টা কি, উদ্দেশ্যটা যদি কোনো জনমানুষের কল্যাণকর কোনো ইস্যু নিয়ে দেশের মানুষের ভাগ্য উন্নতির জন্য, গণতন্ত্রের যাত্রাকে আরো সুদৃঢ় করার জন্য, একটি কল্যাণকর যাত্রা অব্যাহত রাখার জন্য যদি হয়, সেখানে জনমানুষের সমাগম হওয়াটা সঙ্গত। কিন্তু যদি সেই রকম কোনো উদ্দেশ্যের বিপরীত আমরা যদি এগুলি একটু আলাদা করে রেখে আমি বলি, যদি 5 জানুয়ারি যে উদ্দেশ্যে বিএনপি সমাবেশ ডেকেছে সেটা হলো 5 জানুয়ারি কি তারা বলছে যে গণতন্ত্রকে ওই দিন হত্যা করা হয়েছে এবং সেই জন্য তারা একটি সমাবেশ করতে চায়, সেখানে বোধহয় কিছু বক্তৃতা দেওয়া হবে, সেখানে কি অনেক লোক হবে? হ্যাঁ, এই বক্তব্যটাই আমি আশা করছিলাম মিস্টার খালেদ আপনার কাছ থেকে, যে 5 জানুয়ারি গণতন্ত্রের একটা টিকসই যাত্রা অব্যাহত রাখার দিবস হিসাবে এদেশের জনগণ মনে করে বলে আমি বিশ্বাস করি। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে যদি এরকম বিপরীত ধর্মী কোন রকম আপনার ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে, আমি মনে করি এদেশের দেশপ্রেমিক জনগণ সেখানে অংশগ্রহণ করাটা স্বাভাবিক। আমার এরকম মনে হয় জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, সেজন্য আমার কাছে মনে হয় যে আপনারা তাহলে সেই অনুমতিটি দিয়ে দেখতে পারেন। আমরা তখন ক্যামেরা নিয়ে দেখাবো যে সেখানে আসলে খুব বেশি লোক হয়নি, জনগণ তাদের এই বক্তব্যের সাথে একমত নয়, সেটা আরো সুবিধাজনক না? আসলে আমি মিস্টার খালেদ আপনার বক্তব্যে যদি আমি সরাসরি উত্তর দিই, তাহলে বিষয়টা কি এরকম নয় যে আসলে যারা অনুমোদনটা দিবেন তারা অনুমোদন দেওয়ার সাথে অনুমোদন দেওয়ার পরে তার পরিণাম, পরিণতি, পূর্বাভাস এবং বর্তমান অবস্থা, ভবিষ্যৎ অবস্থা পর্যালোচনা করে অনুমোদন দেবেন। আমি নিশ্চয়ই আপনি একমত যে আমি অনুমোদন দেওয়ার কোনো কর্তৃপক্ষ নই। আপনি অনেক মানে আমি যদি বলি যে আপনি অনেক ঘাগু রাজনীতিবিদ, সেজন্য আপনি বলছেন যে আপনি অনুমোদন দেওয়ার কোনো কর্তৃপক্ষ নন, কিন্তু আপনারা যেটি করেছেন সেটি আরো মানে সূক্ষ্ম চাল। বিএনপির পরপরই আবার আপনারা অনুমোদন চেয়েছেন ওইখানে সমাবেশ করা। আমি এখানে বলবো, আমি এভাবে বলবো যে আমার মনে হয় যদি আপনি যেভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করুন অথবা বলুন না কেন, বিষয়টা এরকম হবে ভাবে আমার কাছে এখন পর্যন্ত দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি দায়িত্ব প্রশাসনিক ব্যবস্থা একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার উপর প্রতিষ্ঠিত। স্ব প্রতিষ্ঠান তার স্বাভাবিক একটি রাজনৈতিক দল হিসাবে এটা কৌশল হিসাবে কেন আপনি সংজ্ঞায়িত করবেন? না, আমি জানি না এটাকে ভালো শব্দ আর মন্দ শব্দ নিয়ে আমার কোনো ডিবেট না খালেদ সাহেব। আমি এখানে ডিবেট এটা নিয়ে আমি করব না, ভালো শব্দ আর মন্দ শব্দ এটা নিয়ে আমি করব না।
আমি বলবো যে আসলে এখানে বাস্তবতা কি এবং এর ফলাফলটা কি আমরা সেটা নিয়ে আমাদের ভাবনা এবং চিন্তা এবং আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত। সেইটা আমরা অ্যাডভোকেট আহমেদ আজম খানের কাছে জানতে চাইবো যে অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনারা 5 জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস বলছেন, তার মানে গণতন্ত্রকে হত্যা করা হয়ে গিয়েছে। সেই হত্যায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ করা ছিল, কারণ আপনারা সেই নির্বাচন শুধু বর্জন করেননি, প্রতিহত করতে চেয়েছেন। উপরন্তু আপনি যেই গণতন্ত্রের মধ্যে গণতন্ত্র নাই, সেই গণতন্ত্রের ধানের শীষ নিয়ে আপনারা নির্বাচন করেছেন। এই সর্বশেষ মানে আমরা আপনাদের এটিকে একটি ডাবল স্ট্যান্ডার্ড বলতে পারি কিনা? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। প্রথম কথা হলো যে ওই 2014 5 জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনটিকে নির্বাচন বলে কিন্তু বিশ্বসভার কোনো স্বীকৃতি নেই। আপনাদের এই বিশ্বসভার কোনো স্বীকৃতি নেই, সেই কথারও আসলে কোনো মানে দলিলিক প্রমাণ নাই। না, দালিলিক প্রমাণ নেই, কারণ হচ্ছে বিশ্বসভা আইপিইউ এবং আরেকটা জানি কি পিইউ প্রমাণ আছে যে ওই নির্বাচনকে আজ পর্যন্ত ভারত সহ পৃথিবীর কোন রাষ্ট্র স্বীকৃতি দেয়নি। ভারত শুধু বলেছে যে ওই নির্বাচনটি সংবিধান রক্ষার স্বার্থে প্রয়োজন ছিল। পৃথিবীর কোন নির্বাচনকে কে স্বীকৃতি দেয়? বাংলাদেশের নির্বাচন কি কারো স্বীকৃতির অপেক্ষা রাখে? না, স্বীকৃতির অপেক্ষা না রাখলেও সারা বিশ্ব কিন্তু বাংলাদেশের একটি নির্বাচন খারাপ হয়েছে, নির্বাচনকে কিন্তু নির্বাচনটি কেমন হয়েছে এ নিয়ে মন্তব্য হয়, নির্বাচনটি মানে মানে কোন আদলে হয়েছে এবং এটি সফল না ব্যর্থ, এই নানান মন্তব্য কিন্তু বিশ্বসভা থেকে আসে, যেটা আসেনি। আর 2000 সালে দ্বিতীয় বুশ যখন নির্বাচিত হলেন, তখন সারা বিশ্ব বলেছে বুশ আসলে নির্বাচিত ছিলেন না, তাকে জোর করে করা হয়েছে। তাতে কি এসে গেছে? শুনেন, বুশের আমেরিকান নির্বাচন আর বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশে কিন্তু এর আগে একেবারে স্বাধীনতার পর থেকে এই 5 জানুয়ারির নির্বাচন আগে সকল নির্বাচন নিয়েই রিগিং এর একটা ছিল, একটা মন্তব্য সকলের ছিল, হয় এই পক্ষ কিন্তু 5 জানুয়ারি নিয়ে কিন্তু রিগিং এর প্রশ্ন না। 5 জানুয়ারি নৈতিকভাবে আসলে এটাকে কেউ নির্বাচনী বলতে পারে না, এরকম মন্তব্য। নৈতিকভাবে নির্বাচন আমি বলতে পারি, আমি কেন অনৈতিক আপনি আমাকে বলবেন পরে। এই জন্যই আপনি বলতে পারেন না যে 154 আসনে 300 আসনে। এটা কি 154 নিয়ে সমস্যা? কারণ আপনারা 15 ফেব্রুয়ারি নির্বাচনে 47 জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত, 1979 সালে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন 15-20 জন। হ্যাঁ, 1979 সালে 15-20 জন। না না, আপনি আইনজীবী, আমি দুটো ভাবে আসি। একটা হলো 15-20 জন, আরেকটা হলো 47 জন। আমরা মনে রাখতে হবে যে যেখানে 151 জনের সরকার গঠন করা যায়, সেখানে 154 জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনকে নির্বাচন বলা যায় না। আহমেদ আজম খান, আপনার কাছে তো আমি মার কাছে মাসির গল্প বলতে পারি না, কিন্তু আইনজীবী হিসেবে আপনি আমার বলেন সংখ্যায় আইনের এই জিনিসগুলি কোনোদিন কভার করে কিনা? যে 2 জন লোককে হত্যা করা যাবে, দুইভাবেই 200 লোককে হত্যা করা যাবে না, দুইভাবেই করা যাবে। কারণ যে নির্বাচনগুলোতে 47 জন আর 22 জনের কথা বলছেন, সেই নির্বাচনগুলোতে কিন্তু রাজনৈতিক দলের অংশগ্রহণের সংখ্যা ছিল অনেক বেশি। আর যে নির্বাচনটায় আপনি 47 জন বলছেন, ওই নির্বাচনটা কেন হয়েছিল আপনাকে করছি, অ্যাডভোকেট আহমেদ আজম খান, আইন কি সংখ্যা দিয়ে কোনোদিন আইনের গুরুত্ব বিবেচিত হতে পারে না? নৈতিকতা দিয়েও বিবেচনা হতে পারে, নৈতিকতা দিয়ে বিবেচনা হতে পারে। কারণ বাস্তবতা, নৈতিকতা সব মিলিয়েই কিন্তু আইনটা তৈরি হয়, এবং আইনেরও কিন্তু এখানে স্পষ্ট, এবং কেউ যে অংশগ্রহণ করতে পারে না তার কারণ হচ্ছে ভয়। আপনারা প্রতিরোধ ঘোষণা দিয়েছিলেন, আপনারা মানুষ পুড়িয়ে মেরেছেন তার আগে যারা ভোট নিয়েছে। 15 ফেব্রুয়ারির নির্বাচনেও কিন্তু প্রতিহতের ঘোষণা দিয়ে কিন্তু তারা প্রতিহত করেননি। কিন্তু নৈতিকতার বিচারেও যেহেতু 15 ফেব্রুয়ারির নির্বাচন ওভাবে ছিল না, 3 মাসের মাথায় কিন্তু 1.5 মাসের মাথায় পদত্যাগ করেছিল সেই সরকার। এই সরকারও যদি 1.5 মাসের মাথায় পদত্যাগ করতো তাদের ঘোষণা অনুযায়ী, তাদের ওয়াদা অনুযায়ী, তাহলে কিন্তু আজকে এই প্রশ্নটা উঠতো না, এই প্রশ্নটা আজকে উঠতো না। এখন সেই ক্ষেত্রে আপনাকে মানে বিএনপিকে ব্যর্থ মনে করেন কিনা যে সরকারকে পদত্যাগ করতে পারেন না? আপনারা বলেছিলেন যে সরকারকে পদত্যাগ না করে দেশে ফিরে যাবেন। একদমই ব্যর্থ মনে করি না, কারণ আপনার ওই 6 জানুয়ারির পত্রপত্রিকাগুলো খুলে দেখেন, সেখানে বলা হয়েছে যে না, একটা নীরব প্রত্যাখ্যানের বিপ্লব ঘটে গেছে। শেষ পর্যন্ত বিএনপির ভরসা কেবলমাত্র পত্রপত্রিকা, এইটাই হচ্ছে কথা। পত্রপত্রিকা মানে ভরসা পত্রপত্রিকা, বিএনপির ভরসা জনগণ, বিএনপির ভরসা, কারণ আওয়ামী লীগের ভরসা জনগণ ছিল। আওয়ামী লীগ 15 ফেব্রুয়ারির সরকারকে আউটস্টেট করতে পেরেছিল, আপনারা পারেন নাই। শুনেন, ব্যর্থতা চেয়ে বড় পাপ আর নাই, এটা একজন মহামানুষের কথা। আউটস্টেট 15 ফেব্রুয়ারির নির্বাচনে বিরোধী দল পারে নাই, বরং সরকার তখন বলেছিল যে আমরা শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিরোধী দলের দাবি অনুযায়ী অন্তর্ভুক্ত করে পদত্যাগ করব। বিএনপি তাই বলেছে এবং তাই করেছে। আহমেদ আজম খান, আপনার মনে থাকবে বেগম জিয়া তাই বলতে চান নাই 7 দিন আগেও। যাই হোক, আমি এটা আপনাকে দেখাতে পারি। গোলাম মুর্তজা, আমরা আসলে 2 জন রাজনীতিবিদের কথা শুনলাম, আমরা একটু আপনার কথা শুনতে চাই। 96 সালেও আপনি আসলে পত্রপত্রিকার সাথে এক ধরনের সরাসরি যুক্ততাই ছিল আপনার। আমি
আমি জানতে চাই যে গণতন্ত্র বিজয় দিবস, গণতন্ত্র হত্যা দিবস দুটিকে আপনি কিভাবে দেখছেন পালন করার জন্য একই জায়গা নির্বাচন? এই শব্দ দিয়ে ব্যাখ্যা করতে চাই না যে হত্যা দিবস বা বিজয় দিবস, এটি আসলে হত্যা দিবস হিসেবেও আমি দেখতে চাই না, বিজয় দিবস হিসেবেও দেখতে চাই না। 5 জানুয়ারি যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনটি আপনি যে কথাটি বলছেন আইনের দৃষ্টিতে সংখ্যাগত দিক দিয়ে এই বিষয়টিকে দেখা যাবে না, কারণ সংখ্যা দিয়ে আইনের দৃষ্টিতে কতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো তার দিয়ে এই নির্বাচনের কোনো মাপকাঠি নির্ধারণ করা যাবে না। বিষয়টি হচ্ছে যে একটি নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন, সেই নির্বাচনটির আগে কয়েকটি শব্দ থাকে যে সুষ্ঠু নির্বাচনটি যাতে সুষ্ঠু হয়, নির্বাচনটি যাতে গ্রহণযোগ্য হয়, এরকম কিছু বিষয় থাকে। শুধুমাত্র নির্বাচন আয়োজন করাই তো বিষয় না, একটা গ্রহণযোগ্য নির্বাচন, সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন করার একটি ব্যাপার থাকে নির্বাচন কমিশনের। 5 জানুয়ারি যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনটি 1 নম্বর সব দলের অংশগ্রহণ ছিল না, 2 নম্বর ভোটারের অংশগ্রহণ ছিল না। ভোটারের অংশগ্রহণ যে ছিল না সেটা মোটামুটি ভাবে জাস্ট একাডেমিক ইন্টারেস্টে আমি জানতে চাই যে সব দলের অংশগ্রহণ মানে কি? হঠাৎ করে এখন ধরেন যে কোনো একটা দল যদি অংশগ্রহণ না করে তাইলেই কি আর এটা মানে ওই ক্রাইটেরিয়া ফুলফিল করবে না? ওই ক্রাইটেরিয়া ফুলফিল করে না হচ্ছে যে কোনো একটি দল নয়, বাংলাদেশে তো অনেকগুলো দল আছে, কিন্তু দল তো আসলে মূলত দুটি। জি, দল বলতে আমি যেটা বুঝাচ্ছি দল তো মূলত দুটি, দল মূলত দুটি। সেই দুটি দলের একটি দল যদি কোনো নির্বাচনে অংশগ্রহণ না করে স্বাভাবিকভাবেই সেই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যাবে না। অংশগ্রহণমূলক সাধারণ বাংলাদেশের প্রেক্ষিতে বলাটা খুব কঠিন, এবং সেই জায়গাটিতে সেটি হয়নি, এবং না হওয়ার কারণে যেটা হয়েছে ভোটারদের অংশগ্রহণ ছিল না নির্বাচন, এবং নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে আরো যে জায়গাতে আমার ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়েছে যে ভোটার যে কম সংখ্যক ভোট দিয়েছে সেই ক্ষেত্রেও নির্বাচন কমিশনের দায়ী করা যায় যে তারা হয়তো প্রচারণা বা নানা কিছু করতে পারেনি, সেটিও বিষয় না। বিষয় হচ্ছে যে একদিন 2 দিন সময় নিয়ে পরবর্তীতে তারা যে ভোটের সংখ্যা দেখালো সেই সংখ্যা আমরা যা দেখলাম গণমাধ্যমে যা আসলো তার সঙ্গে সেই সংখ্যা মিলে না, ছবির সঙ্গে ফটোর মিলে না। না মেলার কারণে পুরো নির্বাচনটি একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। এখন সেই নির্বাচনকে কেন্দ্র করে এখন গণতন্ত্র হত্যা এবং গণতন্ত্র বিজয়, গণতন্ত্র হত্যা দিবসও বলবো না, গণতন্ত্র বিজয় দিবসও বলবো না, আমি বলবো বিষয়টি খুব বড় রকমের প্রশ্নবিদ্ধ। এই জায়গাটিতে আওয়ামী লীগের কাছ থেকে যেটা প্রত্যাশিত ছিল, তারা যেটা বলেছিল যে এটি একটি নিয়ম রক্ষার নির্বাচন, পরবর্তী সময়ে আলোচনা সাপেক্ষে বা যে কোনোভাবে আরেকটি নির্বাচন হতে পারে, কিন্তু যেহেতু আপনি যে কথাটি বলছেন বিএনপি বাংলাদেশের রাজনীতিতে বাধ্য করতে না পারলে যেহেতু আমাদের সরকারগুলো কোনো কিছু করেন না, বড় পাপ নাই করেন না, তো যেহেতু বিএনপি অত্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন অবস্থাতে থাকলো, বিএনপি সরকারকে কোনো চাপ তৈরি করতে পারলো না, এবং চাপ তৈরি করতে গিয়ে বিএনপি যে ভুল রাজনীতি করলো, বিএনপি যে আন্দোলন করতে গেল সেই আন্দোলনের নামে যে সহিংসতা হলো, কিছু সহিংসতা করলো বিএনপি তার অঙ্গ সংগঠন, কিছু সহিংসতা করলো জামাত তার অঙ্গ সংগঠন, আর কিছু সহিংসতা করলো কিছু অদৃশ্য শক্তি, আমরা জানি হয়তো বা বুঝি কিন্তু নাম বলি না বা বলতে পারি না, সব পুরাটার দায়ভার পড়লো বিএনপির উপরে। এই দায়ভার নিয়ে অনির্দিষ্টকালের অপরাধের জন্য আমরা সবাই যেটি সাফার করলাম, এই দায়ভার নেয়ার কারণে বিএনপি এক ধরনের বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়লো। সেরকম একটি প্রেক্ষিতে প্রতি বছর এখন নিয়ম করে 5 জানুয়ারি আসে, এখন ক্যালেন্ডার থেকে তো 5 জানুয়ারি বাদ দিয়ে দেওয়া যাবে না। এখন 5 জানুয়ারি যখন আসে, দুটি রাজনৈতিক বিবদমান দুটি রাজনৈতিক দল তখন যে কর্মসূচি নিয়ে হাজির হয় জনমানুষের সামনে, সাধারণ জনমানুষের ভেতরে একটা আতঙ্ক তৈরি হয়। এই জায়গাটিতে আমার যেটা বক্তব্য, সেটি আপনি শুরুতে যেটা বলেছিলেন যে আপনি সরকারের কাছে বা আওয়ামী লীগের কাছে আমার যেটা দাবি, যে আপনি বলছেন যে বিএনপি ছিন্ন বিচ্ছিন্ন, আমরাও বলছি জনবিচ্ছিন্ন, বিএনপি জনবিচ্ছিন্ন, বিএনপির কোনো জনসমর্থন নাই, জনভিত্তি নাই। তাহলে বিএনপি একটি সমাবেশ করতে চায়, বিএনপি তো কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল নয়, তো বিএনপি একটি সমাবেশ করতে চায়, তাহলে আপনি সমাবেশ করতে দেবেন না কেন? তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছে। এমনকি বিএনপির নমনীয়তা বা বিএনপির পেছনে ফেরাটার অবস্থা দেখেন, অন্য সময় হলে বিএনপি বলতো সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সমাবেশ করতে চেয়েছি, আমাদের সমাবেশ সেখানেই করতে দিতে হবে। বিএনপি কিন্তু বলছে সোহরাওয়ার্দী উদ্যানে যদি নাও দেন অফিসের সামনে করব, অফিসের সামনে হলেও আমাদেরকে অনুমতি দেন, আমরা সমাবেশ করি। এবং আরেকটি কথা বলছে বিএনপি, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব। সমাবেশ তো শান্তিপূর্ণই হওয়ার কথা, কিন্তু বিএনপি কে বলতে হচ্ছে যে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব। এই জায়গাটিতে সরকারের অবস্থানটি আমার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য অবস্থান নয়, যে এই যে সমাবেশ করতে দিব না, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো অবস্থান হতে পারে না। আমার মনে হয় যে জনাব গোলাম মুর্তজা খুবই চমৎকার ভাবে বিষয়টিকে মানে বলেছেন। আমরা একটা সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিরতির পর ফিরে এসে যেটি জানতে চাইবো যে আপনার কাছে কি মনে হয় যে অনুসরণ করার মতো অনেক সমৃদ্ধ রাজনৈতিক ঐতিহ্য আওয়ামী লীগের রয়েছে, বিএনপিকে অনুসরণ করে তাদের চাওয়া দিনে একই জায়গায় আপনাদের জনসভা করার অনুমতি আওয়ামী লীগের রাজনীতিকে ঐতিহ্যমণ্ডিত করছে কিনা, আপনারা এই বিষয়টি খুব গর্বের সাথে মনে করবেন কিনা? বিএনপি যেখানে সভা করতে চাইছে সেই একই জায়গায় আপনারাও সভা করতে চাইছেন। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব তাজুল ইসলাম, জানতে চাইছিলাম যে বিএনপিকে অনুসরণ করে তাদের চাওয়া একই দিনে একই স্থানে জনসভা করে আপনাদের অনুমতি চাওয়াটা নিয়ে আপনি আসলে গর্বিত কিনা, আপনি এটাকে ভালো মনে করছেন কিনা, এটা বিএনপি আওয়ামী লীগের ঐতিহ্যের জন্য ঠিক হচ্ছে কিনা? না, আমি এটাকে এভাবে কখনোই চিন্তা করি নাই অথবা এখনো করছি না যে বিএনপিকে অনুসরণ করে অথবা তাদেরকে এর সাথে প্রতিযোগিতা করে এরকম কিছু করার চিন্তা করা হচ্ছে কিনা। এখানে এর আগের যদি আমি মুর্তজা সাহেব একটা সুন্দর শব্দ ব্যবহার করেছেন যে অতি শান্তিপূর্ণ সমাবেশের অঙ্গীকার বিএনপি দিয়েছে, কারণ এটা একটা তাৎপর্য আছে। অতীতে যত সমাবেশের অনুমোদন দেওয়া হয়েছে সবগুলোই ছিল অশান্তিপূর্ণ, সহিংস এবং বিপজ্জনক, আতঙ্কজনক। মুর্তজা সাহেবের বক্তব্যের মধ্যে একটা জিনিস আমি খালেদ সাহেব একটা সেকেন্ড আমাকে একটু বলতে দেন। 2014 সালে 12টি সমাবেশ করেছেন বেগম জিয়া সারা দেশে, তার একটিতেও কোনো ধরনের কোনো অশান্তি হয়েছে বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। মুর্তজা ভাইয়ের এগুলি খুব মনে থাকে, মুর্তজা ভাই হয়তো পরে আমাকে সাহায্য করতে পারে। যাই হোক, আরো অনেক সমাবেশ আমি আপনার একটা না, বিষয় এখানে আমি একটু বলে রাখি শুধু যে আমি যে কথা বলেছি শান্তিপূর্ণ, সেটি আমি বিএনপির যে সহিংস আন্দোলন সেটির প্রেক্ষিতে বলেছি। হ্যাঁ, আপনার ওইটাকে সাপ্লিমেন্ট করি। হ্যাঁ, না, আমি সেখানে বলছি যে আমি আমার বক্তব্যে আমি কিন্তু কোনোভাবেই বলিনি যে সবকয়টি সমাবেশ যে তাদের সহিংস ছিল, সেটি কিন্তু আমি বুঝাই সবকটি না, কিন্তু আমরা তো এটাও জানি যে এই তাদেরকে এরকম বিএনপিকে আপনার তাদের অফিসের সামনেও যে সমাবেশটি করতে দেওয়া হয়েছিল এবং সেই সমাবেশে দেখা গেছে যে একেবারে ভিডিও ফুটেজ দেখে দেখা গেছে যে ওনাদের সমাবেশের মধ্যখান থেকে ওনারাই বোম ফুটাচ্ছেন, আবার ওনারাই এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছেন এবং বাহির থেকে পুলিশও যেতে পারছে না এবং যারা নাকি সমবেত মানুষ তাদেরকে রক্ষা করতে পারছে না এবং বাইরে আতঙ্কিত মানুষকেও আশ্রয়পত্র দিতে পারছে না। এরকম বিতর্কিত বিষয়গুলো সম্বন্ধে আমার মনে হয় কেউই আমাদের অজানা নয়। আপনারা ওই যে শাপলা চত্বরে ওই আপনার কি হেফাজত ইসলাম এর সমাবেশের এরকম অঙ্গীকার দিয়েই কিন্তু তারা কিন্তু সেদিন শাপলা চত্বরে সমবেত হয়েছিল। আমরা তো তখন বিএনপিকে দেখেছি যে হেফাজত ইসলামের এই সমস্ত কর্মসূচিকে সমর্থন দিতে। আমরা তো দেখেছি যে আপনারা হেফাজতের 13 দফা মানার জন্য আপনারা দুজন উচ্চ স্তরের প্রতিনিধিকে পাঠিয়েছেন। মুর্তজা ভাই তার সাপ্তাহিক কাগজে এটি নিয়ে লিখেছেন। আমি আসলে এটাকে এভাবে আমার জানা নেই, আপনি যেভাবে বলছেন 13 দফা মানার জন্য। এখন আমি মুর্তজা সাহেবের সাথে এখানে ডিবেট করব না অথবা ওনার সাথে আমরা একই প্ল্যাটফর্মে বসে এখন কথা বলছি, তবে উনি কিছু লিখতেই পারেন, ওনার লেখার তো স্বাধীনতা আছে। তবে আমি তো এখানে আমি ভুল শুদ্ধ ডিবেটে যাব না। যেটা আমরা দেখেছি, গোটা জাতি দেখেছে, সেটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমাদের মধ্যে কথা বলার জন্য সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা সরাসরি দেখেছি বিএনপির বক্তব্য। বেগম জিয়া বলেছেন যে ওরা বসে আছে, ওদেরকে চা বিস্কুট বা ওদের আতিথেয়তা করেন, ভালো খাওয়া দাওয়া, এরপরে সরকারের পতন ঘটবে এবং এরপরে দিয়ে সরকারের পতন ঘটানো এবং এরপরে দিয়ে কারা কারা মন্ত্রী পরিষদে যাবেন, কারা সরকার গঠন করবেন, এই আলোচনায় এবং এরকম মঞ্চস্থ এরকম বক্তব্য তো আমরা শুনেছি। অতএব স্বাভাবিকভাবে এবং গত আপনার 2015 সালের 5 জানুয়ারি আবার বিএনপি কর্মসূচি ঘোষণা দিয়ে আবার একইভাবে সারা বাংলাদেশের যে তাণ্ডব সৃষ্টি করেছিল সে কথাটাও কি আমরা ভুলে গেছি এক বছরের কম সময়ের ব্যবধানে? তো আমরা কেন এই সরকার দায়িত্বশীলতা আপনি তো বলছেন খালেদ সাহেব, আমি বলি এই তাণ্ডবগুলোর কথা কি আপনাদের আমাদের কি আমরা কি সবাই ভুলে গেছি? আমরা তো সে সমস্ত বিষয় থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। এবং বিএনপি সভা করতে পারে নাই, না সমাবেশ করতে পারে নাই বলে ঢাকাকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল। আপনারা শুরু করেছিলেন 2015 সালের 1 জানুয়ারি। না দেখুন, আপনি তো আমরা সবাই এটা সাক্ষী যে কি পরিস্থিতি বিএনপি পরিস্থিতি করেছে, এটা তো আমরা অস্বীকার করছি না। সেখানে সরকারকে বিভিন্ন কৌশল অবলম্বন করতেই হবে জনমানুষের জান মাল নিরাপত্তা দিয়ে। আমার মনে হয় এটি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এই বিষয়টাকে কেন আমরা গুরুত্ব দেব না? আপনি কি সরকারকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন যে একটি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আর একটি রাজনৈতিক দল সে যত বড় হোক আর যত ছোট হোক না কেন, যখন নাকি অরাজকতা সৃষ্টি করবে আর সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করবে, আমার মনে হয় আপনি এটা সরকারকে আমি অবশ্যই এটি সমর্থন করি না। আমি আপনার প্রশ্নটি আসলে অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে দিচ্ছি যে বিএনপি নিজের পল্টনে নিজের মানে অফিসের সামনেও এরকম করেছে এবং আমরা আসলে এই নিরাপত্তার দায়িত্ব সরকার না নিয়ে থাকতে পারে। প্রথম কথাটা হলো যে বিএনপি যে অতীতে তাদের অনেক অনুষ্ঠানে অশান্তি সৃষ্টি করেছে এর একটি প্রমাণও তাজুল সাহেব হাজির করতে পারবেন না। পল্টনের সভায় যে বিএনপি সেখানে নিজেই আক্রান্ত হয়েছিল এটাও ভিডিও ফুটেজ দেখলেই প্রমাণ হবে। কাজেই বিএনপি তার নিজের সভায় নিজে গোলমাল করেছে
এটা কল্পকাহিনী ছাড়া আর কিছু না। আর যে বিষয়টি যে 5 জানুয়ারি সরকার অনুমতি দেবে না, যে ওখানে গোলমাল হবে, তাহলে তো সরকার থাকার প্রয়োজন নেই, আইন শৃঙ্খলা বাহিনী থাকার প্রয়োজন নেই। আইন শৃঙ্খলা বাহিনী যদি একটি বড় বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের সবার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে না পারে, সেখানে তো সরকার থাকার কোনো প্রয়োজন নেই। হলো যে সরকার আছে বলেই সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়, এবং সেখানে ওনাদেরকে এরকম যদি একটি অরাজকতাপূর্ণ পরিবেশ সৃষ্টি করার সুযোগ দেওয়া হয়, এই জন্য জনমানুষের কাছে সরকারকে জবাবদিহি করতে হবে। অ্যাডভোকেট আহমেদ আজম খানের দায়িত্ব বলার বক্তব্যই হচ্ছে এটা সমাবেশ হবে, সেটাতে নিরাপত্তা দিবে সরকার। সরকার কি করে জানলেন যে ওখানে গোলমাল হবে? সরকার এটা কি করে জানলেন? এইটা তাই যদি হয় তাহলে আমি যদি বলি, এই যে 1 তারিখে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, বাংলাদেশের বহু জায়গায় প্রতিষ্ঠা বার্ষিকী তো করতে দেওয়া হয়নি, ছাত্র দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। আজকে ডক্টর হোসেন জিল্লুর লিখেছেন যে গণতন্ত্র এবং সুশাসনকে ছুটি দিয়ে কিন্তু উন্নয়ন হবে না। তো কাজেই বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা, বাংলাদেশের বুদ্ধিজীবীরা, শিল্পী, সাহিত্যিক, সম্পাদক, মিডিয়া সকলেই দেখছে যে গণতন্ত্রকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। গণতন্ত্রকে ছুটিতে আছে আপনি এরকম মনে করছেন? একেবারে আপনি দেখেন সুশাসন ছুটিতে আছে এরকম মনে করছেন? এই যে হ্যাঁ, এই যে দেখেন দুদিন আগে পৌর নির্বাচন। আপনি কি হোসেন জিল্লুর রহমানের সাথে একমত যে গণতন্ত্র এবং সুশাসনকে ছুটিতে উন্নয়ন হতে হবে না, কিন্তু উন্নয়নের সূচকগুলিতে তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ উন্নয়ন করছে? তাইলে বোঝা গেল কোনদিনও গণতন্ত্র এবং সুশাসন ছাড়া উন্নয়ন সম্ভব নয়। যে উন্নয়নগুলো হচ্ছে এগুলো সিম্পলি লোক দেখানো উন্নয়ন। একটা করে সেই উন্নয়নকে সামনে আনেন, বিশ্লেষণ করেন, দেখবেন যে সেই অর্থে উন্নয়নের নামে যা হচ্ছে। রিজার্ভ 14 গুণ বাড়ছে। হ্যাঁ, রিজার্ভ 14 গুণ বাড়ছে। রিজার্ভ 14 গুণ বাড়ার অর্থটা কি? অর্থ বাংলাদেশে বিনিয়োগ শূন্যের কোঠায়, যেটা আবুল মাল আব্দুল মুহিত বলছেন যে আমরা কিন্তু বিনিয়োগ কোনোভাবে আনতে পারছি না, বিনিয়োগ শূন্যের খাদ্যদ্রব্য মূল্য প্রায় একই জায়গায় আছে। হ্যাঁ, একই জায়গায় আছে। তার মানে কি যে খাদ্যদ্রব্য, বিশাল অঙ্কের খাদ্যদ্রব্য বিদেশ থেকে আনা হচ্ছে, সেখানে পচা গমও আনা হচ্ছে না। বিদেশ থেকে প্রচুর পরিমাণে খাবার আনলে তো আমাদের রিজার্ভে টান পড়ার কথা। হ্যাঁ, শুধু খাবার আনলেই যে টান পড়বে তা না। ইনফ্রাস্ট্রাকচারে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট, তার একটা ছোট্ট উদাহরণ দেই। 7,000 কোটি টাকা, 8,000 কোটি টাকা ছিল প্রাথমিকভাবে পদ্মা সেতুর মূল্য, সেটা হয়েছে 30,000 কোটি টাকা। তার মানে কি? তার মানে আমরা উন্নয়নের নামে যে লুটপাট শুরু করেছি, এটাকে উন্নয়ন বলে না। যদি সুশাসন হতো তাহলে আপনি কি উন্নয়ন দৃষ্টিগোচর হচ্ছে না? যে কিছু দৃষ্টিগোচর উন্নয়ন তো হচ্ছে, ঢাকা দৃষ্টিগোচর উন্নয়ন হচ্ছে। হ্যাঁ, এই এটা মানে যেটা একদম ফিল করা যায়, মানে যেটা বুঝতে হলে আওয়ামী লীগ হতে হয় না, যে কোনো না, এটা আওয়ামী লীগ হতে হয় না, বিএনপি হতে হয় না, যে কোনো সরকার থাকলে কিছু কাজ তো হবেই। এটা তো সরকারের, এটা তো দায়িত্ব কর্তব্য যে কোনো সরকার থাকলে। মানুষের গড় আয়ু 10 বছর বেড়েছে। আয়ু বাড়ার সাথে কি সরকারের এখানে কোনো সাফল্য ব্যর্থতার কিছু? কারণ যে শিশু মৃত্যুর হার কমবে, মাতৃমৃত্যুর হার কমবে, আমাদের যে সংক্রামক রোগের হার কমবে, আবার এটাও কিন্তু হয়েছে যে বাংলাদেশে আস্তে আস্তে মধ্যবিত্ত সংখ্যা কমে যাচ্ছে, উচ্চবিত্ত আর নিম্নবিত্তর সংখ্যা বাড়ছে। আপনি দেখুন গত 8 বছরে আপনি 1 তারিখে বই পাচ্ছে সবাই। আপনি দেখুন যে বাংলাদেশের রিহ্যাব নামে যে একটা সংগঠন, তাদের অবস্থা দেখুন যে বাংলাদেশে ফ্ল্যাট বিক্রি হচ্ছে না। আপনি দেখেন যে বাংলাদেশে মোটেও বাড়েনি, গত 1 মাসে একেবারে আশঙ্কাজনক হারে কমে গেছে। আপনি দেখুন জমির দাম 10 গুণ কমে গেছে, জমি বিক্রি হচ্ছে। আপনি বসুন্ধরায় যান, জমি বিক্রি হচ্ছে না। মানুষের ক্রয় ক্ষমতা এখন দিন দিন কমে যাচ্ছে, মধ্যবিত্তের সংখ্যা একদম কমে যাচ্ছে, মানুষ হাহাকারের মধ্যে আছে। এইটা তো সূচক। অর্থনীতিবিদরা এই দেশে কেমন করে, বিশ্বের অন্যান্য দেশে কিন্তু উন্নয়নের সূচকের মধ্যে এটাও থাকে। আমি আপনাকে শুধু ছোট করে বলতে চাই যে বাংলাদেশে 75টি স্নাতক পর্যায়ে ডিগ্রি দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে। সেগুলিতে মানুষ অনেক টাকা দিয়ে পড়ছে, মধ্যবিত্ত সন্তানরাই পড়ছে, এবং মানে মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা আসলে অনেক বেড়েছে। কিন্তু শিক্ষা ব্যবস্থার কথাই বলেন আপনি, শিক্ষা ব্যবস্থার যে করুণ অবস্থা, সে তো প্রত্যেকটা পত্রপত্রিকায় নিয়মিতই আসে। আমার মনে হয় প্রত্যেকটা পত্রিকায়, আমার মনে হয় শিক্ষা স্বাস্থ্য। আমি আসলে এই সমীকরণটা নিয়ে মুর্তজা ভাই একটু আপনার কাছে আসতে চাই। সমীকরণটা হচ্ছে এরকম যে সুশাসন, গণতন্ত্র না থাকলে উন্নয়ন হয় না। যদি সুশাসন এবং গণতন্ত্রের কথা বলি, যে হোসেন জিল্লুর রহমানরা যখন আসলে ক্ষমতায় ছিলেন, তখনকার চেয়ে আসলে সবসময় সব গণতান্ত্রিক সরকারের উন্নয়ন বেশি হয়েছে বলে অনেকে বলছেন। আবার
আওয়ামী লীগ যে তাজুল ভাইরা যে উন্নয়নের কথা বলে তারা নিজেদের দায়িত্ব নিজেদেরকে মানে নিজেদের কৃতিত্ব নিতে চাইছেন, সেটা আসলে সরকারের ধারাবাহিকতা কিনা সে ব্যাপারে আসলে আপনাকে একটু বিরতি নিয়ে আসতে ভাই। আমরা একটু বিরতি নিয়ে এসে গোলাম মুর্তজাকে শুনছি এই ব্যাপারে। বিরতির পর ফিরে এলাম জনাব গোলাম মুর্তজা আপনার কাছে। আমরা আর প্রশ্নটি করতে চাই না, আপনার মতামত শুনতে চাই। উন্নয়ন গণতন্ত্র, আমরা যদি সমীকরণটি ঠিক আছে, সমীকরণটি আমরা যদি সাধারণভাবে দেখি যে পৃথিবীর অনেক দেশ আছে, সেই সমস্ত দেশে গণতন্ত্র নাই, কিন্তু সেই সমস্ত দেশে উন্নয়ন হয়েছে। আমাদের এইখানে উন্নয়ন বলতে সাধারণত আমরা কিছু বিল্ডিং করা উন্নয়ন দেখি, কিছু রাস্তাঘাট করাকে উন্নয়ন দেখি, এখন আমরা ফ্লাইওভারকে উন্নয়নের হিসেবে দেখছি, সেতুকে উন্নয়নের হিসেবে দেখছি। আমার এই জায়গাটিতে অবস্থানটা হচ্ছে কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের একটা বড় উন্নয়ন হচ্ছে। অর্থনৈতিক সূচকের যে কথাগুলো আপনি বলছেন, যে কথাগুলো তাজুল ভাই বলবেন, সেই জায়গাগুলোতে কোনো সন্দেহ নাই যে উন্নয়ন হচ্ছে। এখন প্রশ্নটা আসলে ওই জায়গাটিতে যে যদি গণতন্ত্র না থাকে তাহলে সমস্যাটা কোন জায়গায় হয়। বাংলাদেশের মতো দেশে গণতন্ত্র যদি না থাকে, বাংলাদেশে গণতন্ত্র যদি তার মানে ওয়ার্ক না করে, তাহলে যে সমস্ত জায়গাতে সমস্যা হয় তার মধ্যে একটি বড় জায়গা হচ্ছে সুশাসনের জায়গাটাতে একটা ঘাটতি তৈরি হয়। যদি সুশাসনের জায়গাটিতে ঘাটতি তৈরি হয়, তাহলে যেটা হয় যে আপনি যে উন্নয়নটি করছেন সেই উন্নয়নটি টেকসই হয় কিনা সেটি নিয়ে খুব বড় রকমের প্রশ্ন তৈরি হয়। আমার ধারণা যে বাংলাদেশে বর্তমান সময়ে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ অবস্থাতে আছে, গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো কাজ করছে না। সেই জায়গাগুলোতে উন্নয়ন, যে জায়গাগুলোতে হচ্ছে, আমি যে জায়গার কথা বললাম, এই জায়গাগুলোতে উন্নয়ন হচ্ছে। আপনি অর্থনৈতিক সূচকের গুলো করছেন, রিজার্ভের কথা বলছেন। আজম ভাইয়ের কিছু কিছু কথার কিছু কিছু সঙ্গে আমি একমত যে হ্যাঁ, বিনিয়োগ যে পর্যায়ে হওয়ার কথা সেই পর্যায়ে বিনিয়োগ আমাদের হচ্ছে না, কিন্তু আমাদের যে রিজার্ভের যে বিপুল অঙ্কের অর্থ যে এখন জমা হয়েছে, এটাকে নেতিবাচকভাবে দেখার কোনো সুযোগ নেই, এটাকে ইতিবাচকভাবে দেখতেই হবে। খাদ্যের কথা যেটা বলছেন, এটাকে আওয়ামী লীগ সরকারের সাফল্য হিসাবে দেখতেই হবে যে খাদ্যের উৎপাদন যে বৃদ্ধি পাওয়া, এই বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ের একটা উদ্যোগ আছে, কৃষকের পাশে দাঁড়ানোর একটা ব্যাপার আছে, যে জায়গাটি বিএনপি জামাত সরকারের ছিল না, তার আগের বিএনপি সরকারের ছিল না। এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। আর আরেকটি বিষয় যে কথাটি বলতে চাই, যে জায়গাগুলোতে গণতন্ত্র না থাকলে যে জায়গাগুলোতে সমস্যা হয়, দেখেন আমাদের এই যে উন্নয়নের সূচক, আপনিও বলতে পারবেন, আমিও বলতে পারবো, আপনি আমাদের গড় আয়ু বৃদ্ধি থেকে শুরু করে অনেক কিছু বলতে পারবো, কিন্তু এই যে যদি সুশাসনের ঘাটতি থাকে তাহলে কি কি হয়? পৃথিবীর অনেক দেশের উদাহরণ দেওয়া যাবে, যে অমুক দেশেও আছে, কিন্তু সেটা দিলে হবে না। দেখেন, এক বছরে একটি দেশ থেকে ৭৬,০০০ কোটি টাকা, কমপক্ষে ৭৬,০০০ কোটি টাকা পাচার হয়ে যায়। এই পাচার হওয়া নিয়ে দেখেন, সুশাসন না থাকলে যেটা হয়, এই পাচার হওয়া নিয়ে আমাদের ভেতরে কোনো আতঙ্ক তৈরি হয় না, আমাদের ভেতরে কোনো শঙ্কা তৈরি হয় না, আমাদের কোনো এমপি মন্ত্রী এরা কিন্তু খুব বড়ভাবে এটা নিয়ে কথা বলেন না। এমনকি সংসদে তো আসলে কোনো আমাদের অন্য অর্থে বিরোধী দল না, আমি বিরোধী দল বলতে সবসময় বিএনপিকেই আসলে বুঝি কথা বলার সময়। বিএনপিরও দেখবেন এই বিষয়গুলো নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য নাই। এই যে ৭৬,০০০ কোটি টাকা এক বছরে পাচার হয়ে গেল, আপনি যমুনা সেতুর পদ্মা ব্রিজের, একটি পদ্মা ব্রিজের কয়েকবার বাজেট বেড়ে হলো ২৮,০০০ কোটি টাকা। এটি শেষ পর্যন্ত গিয়ে আমি নিশ্চিত যে আরেকটু বাজেট বাড়বে। তারপরেও এই শুধু এই যে পরিমাণ টাকা আমার দেশ থেকে পাচার হয়ে গেল, সেই পরিমাণ টাকা দিয়েই প্রায় তিনটি পদ্মা সেতু করা যায়, বা ২.৫টা পদ্মা সেতু করা যায়, বা ২টিও পদ্মা সেতু করা যায়। তো এই জায়গাগুলোর সমস্যা হচ্ছে যে যদি গণতান্ত্রিক প্রক্রিয়াটি যদি অব্যাহত থাকতো, এক ধরনের জবাবদিহিতামূলক যদি অবস্থা থাকতো, তাহলে এই টাকা পাচার কে করে, কারা করে, ধরা যদি নাও হতো, তবুও ধরার একটা উদ্যোগ থাকতো। আপনি দেখেন, ভারতের কথা এখানে উদাহরণ হিসেবে আসে যে ভারতেও প্রচুর পরিমাণ টাকা পাচার হয়ে যায়, কালো টাকা, সুইস ব্যাংকে এত টাকা থাকে, অমুক জায়গায় এত টাকা থাকে, কিন্তু ভারতে দেখেন শুরুর দিকে না হলেও এখন যে টাকা সব ফেরত আসছে বিষয়টি তা নয়, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া থাকার কারণে সেই জায়গাটিতে দেখবেন এক ধরনের হইচই শুরু হয়েছে, এক ধরনের সন্ধান করার প্রক্রিয়া শুরু হয়েছে। সুতরাং পাচারের পরিমাণ ধারণা করা হচ্ছে যে ভারতে এখন কমে যাবে বা কমে যাচ্ছে, বাংলাদেশে এই জায়গাগুলো কমছে না। না কমার ক্ষেত্রে যেটি হচ্ছে, আমি আবারও বলি, যদি আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত না রাখেন, সুশাসন নিশ্চিত করতে পারবেন না। সুশাসন নিশ্চিত করতে না পারলে, এবং আপনি যদি স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম দলগুলোকে পরিচালনা করতে না দেন, তাহলে আমরা যে জঙ্গি ঝুঁকির মধ্যে আছি,
এই সুযোগ নিয়ে জঙ্গি ঝুঁকি বা জঙ্গিবাদ এক ধরনের শূন্য স্থান দখল করবে। দখল করলে আমি বলতে পারবো, আপনি বলতে পারবেন আইএস আছে, আইএস নাই বলে আমি তর্ক বিতর্ক করতে পারবো, কিন্তু আমি যে জঙ্গি ঝুঁকির মধ্যে আছি এই ঝুঁকি মুক্ত হতে পারবো না। এই মুক্তি হওয়ার জন্য হয় আমাকে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চালাতে হবে, আর না হলে আমাকে বলতে হবে যে আমি একেবারে একনায়কতান্ত্রিক পদ্ধতিতে চলবো, কোনো গণতন্ত্র চলবে না, একটা বেছে নিতে। জনাব গোলাম মুর্তজা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আরেকটা বিরতি নিতে হচ্ছে। বিরতি থেকে যখন ফিরবো জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, আমি শুধু 3টি বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইবো, যে দুটি আসলে গোলাম মুর্তজা ভাই অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। একটি হচ্ছে বাংলাদেশ থেকে গণতন্ত্র না থাকলে 76,000 কোটি টাকা পাচার হয়ে যায়, সেটির আমরা কোনো খবর রাখি না। 2 হচ্ছে যে আমরা যে আসলে জঙ্গি ঝুঁকির মধ্যে আছি, সেটা যদি স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম না করতে দেওয়া হয় তাহলে সেটা সবসময় থাকবে। আমি 3 বলতে চাই যে আপনি সংসদীয় কমিটির বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি হিসেবে আসলে দেখেন যে আসলে জবাবদিহি নিশ্চিত করতে হলে ভিন্ন মতের দরকারটি হচ্ছে সবচেয়ে বেশি। আমরা কিন্তু এখন জানি না যে গ্যাস পারচেজ এবং সেলস এগ্রিমেন্টগুলি আসলে ঠিকঠাক মতো হচ্ছে কিনা, সেখানে আমাদের কোনো রকম কোনো ভূমিকা আমরা দেখি না। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব গোলাম মুর্তজা অনেকগুলি বিষয় তুলে ধরেছেন। জনাব তাজুল ইসলাম, আপনি অনেকগুলি বিষয় অ্যাড্রেস করতে চাইছিলেন। আমি 3টি বিষয়ের কথা বলতে চাইছিলাম। আপনি জানেন সেটা 76,000 কোটি টাকা পাচার, তারপরে হচ্ছে যে আমরা যে প্রশ্ন করতে পারি না এবং জঙ্গির যে ঝুঁকি সেটি রয়েছে, সেই 3টি বিষয়। জি, ধন্যবাদ আপনাকে। এখানে পাচারের বিষয়টা বিভিন্ন কারণে ঘটে থাকে সারা পৃথিবীর। আমি জাস্টিফাই করছি না, সারা পৃথিবীর সকল দেশ থেকে এক দেশ থেকে আরেক দেশের টাকা স্থানান্তরিত। মুর্তজা সাহেব একটা বিষয় খুব সুন্দর করে ভারতের উদাহরণ দিয়েছেন। একসময় ভারত থেকে টাকা যা প্রচার হয়েছিল, আবার কেউ কেউ বা টাকা ফেরত আনতেছেন। অর্থাৎ সেখানের পরিবেশগত কারণগুলোই এই সমস্ত টাকাগুলার আপনার মুভমেন্টগুলো অনেক সময় বিচার করে। আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের জন্য এটা একটা বড় ধরনের বিষয়। আর পাচারের পরে আপনি মনে করেন আমাদের এখানে অবকাঠামোগত কিছু সমস্যা আছে বিভিন্ন কারণে আমরা, কিন্তু যে পরিমাণ টাকার কথা বলা হচ্ছে এখন এই ক্যালকুলেশন, এই হিসাবটা আমার কাছে আমি স্পষ্ট না। তবে এখন আমি মনে করি আমাদের দেশে যদি পাচার কিছু হয়েও থাকে তাইলে এটা সর্ব আমলে সবসময় কিছু কিছু হয়েছে, তবে এটাকে আমরা কোনোভাবে অনুমোদন করি না। সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করছে যাতে নাকি এই সমস্ত পাচার বন্ধ হয়। আর আমরা আমাদের যে সমস্ত লজিস্টিক সাপোর্টের সমস্যা ছিল সেগুলা খুব দ্রুততার সহিত কাটাইয়ে উঠে যাতে নাকি বিনিয়োগ বাড়ানোর জন্য চেষ্টা করা যায়। সরকারি বিনিয়োগ বেড়েছে, বেসরকারি খাতের বিনিয়োগ আমাদের যথেষ্ট মাত্রায় কমে নাই, কিন্তু যে মাত্রায় আমাদের আশা করছি যে বিনিয়োগ বাড়ার সেই মাত্রায় বাড়ে নাই। আর এখানে জঙ্গি উত্থানের বিষয়টা আপনারা রাজনীতির সাথে আমরা অবশ্যই এটাকে ইকুয়ালাইজ করব, কিন্তু একটি বিষয় এখানে আমাদের সবারই আমার মনে অভিজ্ঞতাগুলো আমরা নিতে পারি। 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পরে আমরা যে পরিমাণ জঙ্গিবাদের উত্থান আমরা দেখেছি, কিবরিয়া সাহেবের হত্যা, শেখ হাসিনাকে হত্যা, আসানুল্লাহ মাস্টারকে হত্যা, বাংলাবাই মানুষ মেরে গাছের সাথে লটকায় রাখা, 64 জেলা একসাথে বোমা ফুটানো ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে বাংলাদেশটাকে সারা বিশ্বের মানুষের কাছে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে যেভাবে পরিচিতি করার একটা সুযোগ সেদিন সৃষ্টি হয়েছে। কিন্তু আমার মনে হয় সকল মহলে একমত হবেন আজকে শেখ হাসিনা ক্ষমতা আসার পরে 2008 সালের পর থেকে এই সমস্ত অবশ্যই ব্লগার হত্যার আমি মনে করি যে পরিমাণ হত্যাকাণ্ড আরম্ভ হয়েছে, আমরা যে পরিমাণ একসাথে কিবরিয়া সাহেবকে হত্যা করতে গিয়ে আমরা অবশ্যই মাথা নিয়ে করছি। আমরা শেখ হাসিনাকে হত্যার সময় বিদেশি নাগরিককে হত্যার বিষয়টা আমাদের কাছে আজকে সবাই স্পষ্ট হয়েছে। আমরা এরকম হত্যাকাণ্ড বাংলাদেশে শুধু হচ্ছে না, আজকের এই সময় সারা বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে। অবশ্যই অবশ্যই, কিন্তু আপনি যদি এরপরও এই তালিকাটাকে আপনি যদি আজকে যদি কম্পাইল করেন তাহলে আমার মনে হয় কোনোভাবেই অতীতের যে সময়টা এর সাথে তো তুলনা হবেই না, কিন্তু জঙ্গিবাদের দৃশ্যমান যে উত্থান বাংলাদেশে হচ্ছিল এবং এটার প্রবৃদ্ধির যে একটি লক্ষ্যমাত্রা আপনার দৃশ্যমান ছিল সেটা কিন্তু আজকে কিন্তু অতি মাত্রায় কিন্তু নিম্নগামী হয়েছে। এবং আমরা এটা বলবো না যে উই কুড এবল টু এলিমিনেট দ্য টেরোরিজম অর এক্সট্রিমিজম, বাট ইট ইজ এ সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট ইজ হিয়ার। এবং আপনি মনে করেন যে আজকের বাংলাদেশটাকে কিন্তু সারা বিশ্বের অনেক দেশ থেকে নিরাপদ দেশ হিসেবে মনে করা হয় ডিসপাইট দিস কাইন্ডস অফ ইনসিডেন্ট। কিন্তু আজকে কি এটা আমরা অস্বীকার করার কোনো সুযোগ নাই? ফ্রান্সে যে ঘটনা ঘটেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর তুলনায় বাংলাদেশকে কি আমরা যদি বলি ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র উদাহরণ দিচ্ছেন, সেটি একটি ল্যান্ড অফ ইমিগ্রেন্টস, দুইটি ল্যান্ড। আমি বাংলাদেশের সাথে সেই তুলনায় আমরা এখানে
আমাদের এখানেও দেখা আমাদের যাচ্ছে এখানে যে বিদেশ থেকে লোক এসে কেউ থাকে। পাকিস্তানি নাগরিক এখানে গ্রেফতার করা হয়েছে এবং আমাদের এখানে বাইরে থেকে আমার মনে হয় এবং যেন তাজুল ইসলাম মাইগ্রেশনের আপনাকে- আমরা ইতিহাস দেখছি জি, আপনি এবং মনে এগুলো করছেন যে আমাদের একটু কাছে significant কোনোটাই উন্নতি কিন্তু- হচ্ছে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি যদি সবগুলি বিষয়ে একটু বলতেন। সবগুলি বিষয়ে মর্তুজা ভাই বলেছেন যে ৭৬,০০০ কোটি টাকা নিয়ে বিএনপি তো কোনো উচ্চবাচ্য করলো না। বিএনপি কিন্তু এখন সংসদে নেই, কিন্তু ৭৬,০০০ কোটি টাকা নিয়ে বিএনপি অনেকবারই সংবাদ সম্মেলনে এই ৭৬,০০০ কোটি টাকা কিভাবে পাচার হলো, কাদের টাকা, এটার যথাযথ তদন্ত ফিরিয়ে আনার বিষয় এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এ নিয়ে কিন্তু বেশ কয়েকবারই বিএনপি দাবি তুলেছে। আর ওই যে রিজার্ভের কথা বলেছিলেন না, যে রিজার্ভের বিষয় কিন্তু বিএনপিকে মানতে হবে। দেখুন, যদি সুশাসন থাকতো তাহলে রিজার্ভের পরিমাণ হয়তো ৫০ বিলিয়নও ছাড়িয়ে যেতে পারত। সুশাসন না থাকার কারণে আজকে ১ লাখ কোটি টাকা কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলোতে আজকে কিন্তু এফডিআর এর রেট নেমে এসছে 5.5-এ, কারণ এফডিআর নিতে চায় না, কারণ টাকা কোনো বিনিয়োগ নেই, অলস টাকা পড়ে আছে। দেখুন, বাংলাদেশ না, পৃথিবীতে যুগে যুগে এক এক দেশের যৌবন আসে। একটি ছোট কথা বলি, বিএনপির আমলে তো সুশাসন ছিল, বিএনপির আমলে রিজার্ভে তো পারলো না কেন? শুরু হয়েছে তো, বিএনপির আমলে কিন্তু রিজার্ভে কার্ভে এটা ছিল না না না, বিএনপির আমল থেকে তো শুরু হয়েছে রিজার্ভ। পার্সেন্টেজের উল্লঙ্ঘনটা এরকম হয় না। শুনেন, ওই যে বললাম যে যুগে যুগে পৃথিবীর সকল দেশে একসময় যৌবন আসে, বাংলাদেশ এখন উন্নয়নের যৌবন কাল। কারণ কি জানেন, বাংলাদেশে এখন সিনিয়র সিটিজেনের সংখ্যা এবং জুনিয়র সিটিজেনের সংখ্যার চেয়ে ওয়ার্কিং সিটিজেনের সংখ্যা অনেক বেশি। এই সময়টাই উচিত ছিল একটি সুশাসিত গণতান্ত্রিক সরকার হলে দেশটা কোথায় চলে যেত। সেখান থেকে কিন্তু সুশাসন এবং গণতন্ত্রের অভাবের কারণে আজকে আমরা বঞ্চিত হচ্ছি, সেই বিষয়টা দেখতে হবে। আর উনি যে কথাটা বলেছেন, উনি অতীতে বিএনপি সরকারের কথা বলেছেন যে ৬৪টা জায়গায় একসাথে হামলা হয়েছে। সেই সরকার কিন্তু, সেই বিএনপি সরকার সেই জেএমবি নেতাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে কিন্তু সেই সরকার গেছে। কাজে এটা বলা যাবে না, ওর চেয়ে অনেক বেশি এখন কিন্তু চলছে এই বিদেশি হত্যা, এই নানান হত্যার মধ্য দিয়ে কিন্তু চলছে। এটা কিন্তু বলে ওনারা পার পাবেন না। বড় কথা হলো যে এই মুহূর্তে আমাদের যেটা দরকার, এই ৫ জানুয়ারি আমাদের একজন দর্শক আপনাকে উদ্দেশ্য করে বলছেন যে হাওয়া ভবনকে মাথায় রেখেও সুশাসন বলা যাবে কিনা বিএনপির আমলটিকে? হাওয়া ভবন তো একটা অপপ্রচারের কেন্দ্র ছিল, অর্থাৎ মানে হাওয়া ভবন থেকে অপপ্রচার হতো। নো নো নো, মানে হাওয়া ভবনকে বিতর্কিত করবার জন্য একটা অপপ্রচার। আজ পর্যন্ত হাওয়া ভবন লুটপাট করেছে, দুর্নীতি করেছে, একটা সংখ্যাও, একটা প্রমাণও কিন্তু দিতে পারেনি। আমার যে ভাই বলেছেন, আমি ধন্যবাদ জানাই, একটা প্রমাণও কিন্তু দিতে পারেনি। কিন্তু এই সরকারের আমলে এই ৭৬,০০০ কোটি টাকা সহ আরো অনেক লুটপাটের কথা কিন্তু পত্র পত্রিকা সয়লাভ হয়ে যাচ্ছে। এখন আমার যে কথাটা সেটা হলো যে কোনোভাবেই কিন্তু সুশাসন এবং গণতন্ত্রকে ছুটি দিয়ে কাঙ্ক্ষিত উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। আর আমার ভাই বলেছেন যে আমরা নাকি, আপনি তার প্রতিবাদও যদিও করেছেন যে ওই যে কি হেফাজত ইসলাম, সেই হেফাজত ইসলামের সাথে কিন্তু এখন ওনাদেরই সম্পর্ক। ম্যাডাম খালেদা জিয়া কিন্তু হেফাজত ইসলামের দিন ভর এবং রাত ভর তারা যে ক্ষুধার্ত, শুধু তাদের পাশে দাঁড়াতে বলেছিলেন। এটা অন্যায় কিছু ছিল না, বরং এটা ছিল অত্যন্ত। বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন মেম্বারকে সেই সবাইকে নিচে গিয়ে বসে থাকতে দেখা গেছে। কোথায়? বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন মেম্বারকে সেই মঞ্চের নিচে গিয়ে দেখা গেছে। এটা ব্যক্তিগতভাবে তিনি যেতেই পারেন। না, বিএনপি উনি বলেছেন যে উনি বিএনপির পক্ষ থেকে, এবং বিএনপিকে কিন্তু বেগম জিয়া আহ্বান জানিয়েছিলেন হেফাজত ইসলামের পাশে। হ্যাঁ, কারণ সারা খাওয়ার জন্য শুধু না, শুধু তাদের ওখানে গিয়ে থাকেন না, সারাদিন না, এটা বলেছিলেন তারা সারাদিন নামার জন্য বলেন, তাদের যেটুকু সম্ভব ঢাকাবাসী আপনারা তাদের পাশে থেকে তাদেরকে খাবার সাপ্লাই করেন। হ্যাঁ, তারা ক্ষুধার্ত কেন ছিলেন? কারণ মানে তাদের এই সভাটি আসলে করার কথা ছিল না। বেগম জিয়া যখন বললেন যে আপনারা থাকেন, তখন তারা করলেন না। না, সবার অনুমতি তো সরকার দিয়েছিলেন। সবার অনুমতি তারা কেন ছিল এটা তো জানেনি। যে তাদের যে ৬ জন পুলিশি আঘাতে নিহত হয়েছিল, তাদেরই ছিল যে ওই হুজুর আসবেন এবং তারা জানাজার নামাজ পড়ার পরেই তারা চলে যাবেন, কিন্তু তাকে আসতে দেওয়া হচ্ছিল না বলেই। কিন্তু আপনি মনে করছেন যে হেফাজত ইসলামের সাথে সরকারের এখন সম্পর্ক? জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব গোলাম মুর্তজা, আমাদের একদম 40 সেকেন্ড সময় আছে, আপনি যদি একটু সাম আপ করতেন। না, খুব সংক্ষেপে বলার যে আপনি যে আলোচনাটি শুরু করেছিলেন যে তাজুল ভাই যেটা বলেছেন যে সমাবেশ করতে দিলে
নানা রকমের সহিংসতা হতে পারে। দেখেন, সমাবেশ করতে দেবেন না বিএনপিকে, তাতে বাংলাদেশে কোনো সহিংসতা হবে না। সরকারকে আমাকে এই নিশ্চয়তা দিতে পারবে? সরকার যদি এই নিশ্চয়তা দিতে পারতো তাহলে আমি সরকারের এই কাজটিকে সমর্থন করতাম। যেহেতু দিতে পারবে না, সেহেতু আমি সমর্থন করি না। আর জঙ্গিবাদের কথা বলছেন, জঙ্গিবাদের উত্থানের দায় বিএনপিকে নিতেই হবে, সেই সহায়ক বাংলা ভাইদের। এবং তার পরবর্তীতে নানা চাপে বাংলা ভাইদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, সেটি বিএনপির কৃতিত্ব। আর পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের সময় তাদের শাস্তি নিশ্চিত করা গিয়েছিল। এখন আওয়ামী লীগ জঙ্গিবাদের বিরুদ্ধে অনেক কথা বলে, কিন্তু আওয়ামী লীগকে একটি দায় নিতে হবে যে আবার যে জেএমবির উত্থান হয়ে গেল, এই জায়গাতে নিশ্চয়ই সরকারের পলিসিগত জায়গাতে নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে। দুর্বলতা না থাকলে আবার এই জেএমবির এরকম উত্থান হওয়ার কথা নয়। মুর্তজা ভাই, আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে, যে আমি আসলে প্রশ্নটা আমাদের একজন দর্শক উনি বলছেন যে আমরা কি কখনো ভালো রাজনীতি বা সুশাসন পেয়েছি কিনা? না, নিশ্চয়ই আমরা পাইনি। বাংলাদেশে জন্মের পর থেকে বাংলাদেশে কখনোই ভালো রাজনীতি এবং সুশাসন আমরা পাইনি। এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশে সেই সময় সম্ভব ছিল না। আর পরবর্তীতে আমরা কোনো সময় সুশাসন এবং কি বলে ভালো রাজনীতি আমরা কখনো পাইনি। আমি সারা পৃথিবীর কোন দেশেই এখনো পুরা সুশাসন কায়েম হয়েছে এটা কেউ দাবি করে না। গণতন্ত্র একটা অনগোয়িং প্রসেস। আমরা একটি নির্বাচিত সরকার এসে শুরু করে এবং সকলের দাবি থাকে যে সুশাসন এবং গণতন্ত্র চাই, তাহলে হয়তো আমার মনে হয় যে অ্যাডভোকেট আহমেদ আজম খান, জনাব গোলাম মুর্তজা এবং জনাব তাজুল ইসলাম, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।